হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের এই চ্যানেলে একটি ভূতের মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো কথা না বলে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। যে বলিউড সিলভার স্ক্রিন সেটিং অদৃশ্য মানুষ, এই গল্পের শুরুতে আমরা একটি পাহাড়ের উপর একটি বিলাসবহুল বাড়ি দেখানো হয়েছে। এই বাড়িতে সকাল ৩:৪১ এর রাত ৩:৪১-এর মতো একটু একটা মেয়ে আছে, যে এখানে ঘোরাঘুরি ঘুমায়নি। তার নাম বলেই বিছানা থেকে উঠে গদির কাছে গেলাম। নিচ থেকে একটা ওষুধের বোতল বের করে দিজার পরে এই ধরনের ওষুধ লেখা আছে, যার কারণে একজন ব্যক্তি গভীর ঘুমে পতিত হয়। আসলে এখানে আমার বয়ফ্রেন্ডের সাথে যার নাম ছিল, তিনি ছিলেন একজন প্রকৌশলী, অর্থাৎ সে একজন বিজ্ঞানী। সেই এর সাথে একজন ব্যবসায়ী। সে কিন্তু অনেক ধনী, তার ভেতরে অনেক রাগ ধরনের নিয়ন্ত্রণ থাকে। যেহেতু তাকে এই বাড়িতে বেঁধে রাখা হয়েছে, তাই সে ঘুমাতে চায়। এখন এখান থেকে ওষুধ লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, সে আছে, এবং গাড়ির অ্যালার্ম বাজতে শুরু করে। এমন হয়েছে সেজন্য সে এখান থেকে পালাতে শুরু করে। সাথে সাথে ঘরের উঁচু দেয়ালে ঝাঁপ দিল, বাড়ির দিকে যায়। বাতি জ্বলে, অর্থাৎ সে যে আদ্রিনায় এত তাড়াতাড়ি চলে গেছে। কিছুক্ষণ পর রাস্তার কাছে পৌঁছায়। সিনিয়রকে বহনকারী একটি গাড়ি সেখানে আসে। সে একটা বোন, সে গাড়িতে বসে। আর এখন এখানে পৌঁছে গাড়ির কাচ ভেঙে দিতাম, বলি তুমি গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে গেছো। সেখানে সফল হয়। আমি তাকে তার সাথে ঘুমাতে দিয়েছিলাম, তাই এখন আমার বাড়িতে নয় বন্ধু বাড়িতে, তাই আমি আমার মেয়েকে নিয়ে এখানে থাকি, অন্তরে ঘরের বাইরেই নয়। এবং ঘৃণা করে সে সৌদি এবং তার গোয়েন্দা বন্ধুকে সাহায্য করে। আপনার বোনকে বলুন কিভাবে এটা করতে হয়, যেমন সব কিছু তার নিয়ন্ত্রণে, এমনকি আমাকে খাওয়া দাওয়া করতে হয়েছে। আন্দোলন, এমনকি তথ্য, তিনি যা চেয়েছিলেন সে অনুযায়ী পড়াশোনা করছেন। আমি সন্তানের মা হব, কিন্তু তাকে না বলে। আমি ওষুধ খাই, যে কেন আমি কখনো অন্তঃসত্ত্বা হইনি, সেজন্য বাড়ি চলে এসেছি। রেড্ডির মৃত্যুর পর তিনি চলে যান। ওর মুখটা মুক্ত মনে হচ্ছে, কিন্তু পরের দিন সিরিয়ার সুখ আছে। গোয়েন্দা বন্ধু তাকে তার একটি চিঠি দেয়। তার চিঠিটা দেখে আমি অবাক, কারণ তিনি এখানে কাউকে ঠিকানা দেননি। আদ্রিয়ান ভাই এই চিঠি দিতেন না। এমন হয় যে তিনি তার আইনজীবীও বটে। তাই সে তার সাথে দেখা করতে যায় এবং বলে তাকে বলে এগ্রি আপনার নামে $50 লাখ দান করেছেন। মাসে $1 লাখ পাবেন, যা এই অনুযায়ী 4-5 বছরে আপনার সব টাকা আপনার অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। বন্ধুরা তাদের কর প্রদান করেছে। সম্প্রতি আপনার নামে হস্তান্তর করার পরে তাকে একটি কাগজে সই করতে দেয়। সে কারণেই তিনি তার গোয়েন্দার কাছে ফিরে আসেন। তার বন্ধু মেয়ে তার বাসায় আসে, যার নাম সিডনি। তার একটি বিশেষ কলেজ যাওয়া উচিত। আমি এমন একজনকে চাই যার ফি অনেক বেশি। সেজন্য সিদ্ধান্ত নেয় যে সে প্রতিদিন মাসে $1000 ফি নিজেই পরিশোধ করবেন। তাই সিডনি খুব খুশি আর রাতে সিঁড়ি দিয়ে উঠলেন। আপনি যখন আপনার ঘরে থাকেন তখন মনে হয় এর পেছনে কেউ আছে, এবং সে যদি ফিরে তাকায় তখন মনে হয় এর এর পেছনে কেউ আছে, এবং সে যদি ফিরে তাকায় এরপর আর কেউ নেই। সকালে যখন তিনি বিগ বস করছেন, এই ভিডিও
মুছে যায় এবং তারপর আমাদের দেখানো হয় যে গ্যাসের শিখা যা স্বয়ংক্রিয়ভাবে পেটে আগুন ধরে যায়। এখানেই শেষ নয়, তাই যখন ল্যাপটপ সে হয়তো কাজ করছে কিন্তু কেউ তাকে দেখতে পারে এবং যদি সে যেখানে যায় তবে সেখানে কেউ নেই। এটা হয় না। অন্যরা নিচে কেন? বিষয়ক প্রশান্তরেও এখানে ক্যামেরায় ফ্ল্যাশ রয়েছে। আহরণ মানে কেউ এটির ফটো তুলছে, সেজন্য সে জেগে ওঠে। সে দেখতে পায় তার বিছানার চাদর নিচে পড়ে আছে। সে ব্যাগটি তুলে নেয় এবং তারপর সে তাকে পিছন থেকে আঘাত করে। মনে হচ্ছে চেয়ারে কেউ বসে আছে। সে ধীরে ধীরে চেয়ারের দিকে এগিয়ে যায় এবং সে চেয়ারের উপর বিছানায় চাদর রাখে। এরপর সেখানে কেউ নেই। কেউ নেই দিকে অগ্রসর হতে শুরু করে এবং তারপর কেউ তার বিছানায় চাদর টিপে এবং সে যখন ফিরে তাকায় সেখানে কেউ নেই। হয় না, কিন্তু বিছানার চাদরের উপর দুই পা একটা দোকন আছে যেটা ধীরে ধীরে তার দিকে এগাচ্ছে। এত জোরে বাড়তে শুরু যার কারণ সে শিরডির মতো চিৎকার করে। সে এখানেও ঘুমায় এবং জেগে ওঠে। তার গোয়েন্দা বন্ধু জেমসকে দেওয়া হয়। জেমস জানতে যে এখানে কেউ আছে। বলা হয় আপনার মস্তিষ্ক খুব যদি পদক্ষেপ থাকে তবে আমি পুরনো জিনিসগুলো ভুলে যেতে পারি। এটা সব আপনার অধিকার আছে। এবং কেন? পরের দিন কে ইন্টারভিউ দিতে যায়, রুপি অশোর কাছে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যায় যেখানে তার রক্তের নমুনা দেওয়া হয়। এবং যখন সে বাড়িতে থাকে তাকে হাসপাতাল থেকে ফোন করে বলা হয় যে আপনি এই উচ্চ রক্তচাপের প্রেমে ওষুধ খান। ডায়াজেপামের কারণেই তিনি আমাদের দেখে অজ্ঞান করে তার বাসায় চলে গেল। সে পালিয়ে গেছে শুনে অবাক হয়, কারণ তিনি তা নেননি এবং তার সামনেই যে সে যার কাছ থেকে ওষুধ দিয়েছে এবং সেখান থেকে পালিয়ে গিয়ে এটি তার কাছ থেকে মুক্ত করা হয়েছিল। কিন্তু কিভাবে তাকে আবার ফিরে পাওয়া যায় পরের দিন পর্যন্ত কিছুই জানতাম না। সাথে তার বন্ধু যিনি আইনজীবী সমিতির সদস্য, ইঞ্জিনিয়ার এবং তিনি এরকম কিছু আবিষ্কার করেছেন যে অদৃশ্য এবং আমাকে বিরক্ত করবে। এরপর জেমস না ইগো এরপর ভাই বিশ্বাস করে তাই তার বোনের বাড়িতে যায় এবং তার বোন তাকে ভিতরে নিয়ে যায়। সে তাকে তার সাথে কথা বলতে দেয় না। সে বলে যে আপনি আমার সাথে ইমেলে কথা বলছেন, আমি আপনার জীবনে এই কথাগুলো কখনো বলিনি। আপনি ভুলে যেতে পারেন এবং সেজন্য যখনই আপনি বাড়িতে আসেন এবং আপনার ইমেল পাঠান, যদি সে চেক করে তাহলে এটা সত্যি তার ইমেল থেকে এসেছে। কেউ নিশ্চয়ই বোনকে নিয়ে খুব ভুল কিছু লিখছে। এসব পড়ার পর আমি সম্পূর্ণ বিরক্ত। তার গোয়েন্দা দ্বারা এখানে এবং কবর দেওয়া হয়। বন্ধু বোনের মেয়ে সিটে আসে না, শুধু সে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং সে নিচের দিকে তাকায়। কেউ সিডনিতে থাপ্পড় মারার মতো লাগছে, কিন্তু সিলিং তারিখ কখন আসে এবং তার বাবা এটা দেখে একেবারে অবাক। সে গিয়ে বলে তুমি আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বের হয়ে যাও। এরপর জেমস তার মেয়েকে নিয়ে এখান চলে যান যার চলে যান যায় এবং সে কারণেই সে পুরোপুরি নিশ্চিত সে এক জীবিত এবং এটা সব সে সারা মেঝোতে কফি খাচ্ছে। অবস্থা এমন যে কেউ তার দিকে এলে পায়ের ছাপ দ্বারা এটি শনাক্ত করুন এবং ট্রেনের সাথে কথা বলার বিভিন্ন উপায় আমি চেষ্টা করছি কিন্তু তার কিছুই হয়নি। এরপরে আদ্রিয়ানের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায় না। ফোন কল করে তার ফোন এখানে রিং শুরু হয়
টেস্টাসিসে ঘটে। আর যখন ফোন খুলে দেখে তাই এতে তার অনেক ছবি আছে এবং সেই বার্তার একটা বার্তাও পান। তার সারপ্রাইজ লেখা আছে, বুঝতে পারে যে চারপাশে কেউ আছে এবং মেয়ের সিঁড়িতে এলে সেখানে কিন্তু সে পেইন্টিংয়ের ক্যান ফেলে দেয় যাতে সে অদৃশ্য মানুষ অর্থাৎ আদ্রিয়ানের অংশটি দৃশ্যমান হয়ে ওঠে যাতে এতেই পেইন্ট প্রয়োগ করা যায়। অ্যাডমিন এখান থেকে পালিয়ে যায় আর তুমি ছবিটির তুলে নিন এবং তার পদচিহ্নগুলি ট্রেস করুন। সে রান্নাঘরে কল দেখছে যেখানে আদ্রিয়ান তার শরীরের উপর আছে। এখন আমি একবার আমার জরাজীর্ণ পেট আবিষ্কার করেছি, আবার অদৃশ্য। এ কারণেই রফ সিরিয়ায় হামলা চালায়, কোনোভাবে এখান থেকে বেরিয়ে আসে এবং একটি সাহায্যের হাত দিয়ে সে সরাসরি শীর্ষে আসে যেখানে কিন্তু আদ্রিয়ানের বাড়িটা খুবই হাইটেক বাড়ি। এটা হয় কিন্তু সিরিয়ার আঙুলের ছাপ দিয়ে দরজা খুলে সে সেই ঘরে চলে গেল, লুপে পৌঁছায় যেখানে আদ্রিয়ান অদৃশ্য হয়ে ওঠা নিয়ে গবেষণা কাজ করেছেন এবং যখন সে একেবারে আয়নায় হাত রাখে তারপর সেখানে একটি স্যুট দৃশ্যমান হয়, তার মনে হয় এই স্যুট যা আদ্রিয়ান পরেছিল। এই কারণে এখানে বাজছে, এটি অদৃশ্য আওয়াজ আসে, তাই বোঝা যায় আমি আছি। তিনি এখানে পৌঁছেছেন এবং দ্রুত উপযোগী হয়েছেন। সে এটি খুলে ফেলে এবং প্লেটে লুকিয়ে রাখে। বিজ্ঞাপন যাকে দেখে তাকে আক্রমণ করে এবং তার আরও বেশি ক্ষতি করার আগেই কুকুর যে এখানে বিতরণ করে এটা এয়ারটেলের সামনে আসে। এজন্য আমরা এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাই। এরপর সে তার বোনের কাছে যায়। তিনি আমাকে বাড়িতে একটি রেস্টুরেন্টের আমন্ত্রণ জানায়। আমাকে এই বলে পাঠানো হয়েছিল যে আমি যদি কারোর সাথে দেখা করি আমি ট্রেনে পাঠাইনি, কিন্তু সে তার বোনকে সত্য বলেছে। এরপর আদ্রিয়ান এখানে এসে তার বোনকে ছুরি দিয়ে হত্যা করে, গলা কেটে হাতের ছুঁড়ে ফেলে। তাই আপনার মনে হয় কোনো কারণে আপনার বোন এই ব্যক্তি তার সাথে সবাইকে খুন করেছে। এটা সত্য যে সিরিয়ার মানসিক অবস্থা খুব ভালো আছে, চিকিৎসার জন্য কোনো হাসপাতাল নেই। আমাকে চিকিৎসা করে সেখানে পাঠানো হয়েছে, পরীক্ষায় এটাই প্রমাণিত, সেখানেই সব হয়েছে। এলিয়ানের পর তার হাত থেকে তার গলা কাটা ছিল এবং এই মামলা হয় শেষবার সিঁড়ি দিয়ে তার বাড়িতে এসেছিলেন যখন প্রথমবারের মতো অদৃশ্য স্যুটটি দেখেছিলেন। সে সুইটটি তার নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল। জেমস সুইটটা দেখে নেয় কিন্তু সে যেতে দেয় না এবং সেজন্য আমার বোনের মৃত্যু এবং আমার নিজের প্রতিশোধ। এই চলচ্চিত্র আদ্রিয়ান 2004 সাল থেকে নেওয়া হয়েছে। এই ছবিটির রেটিং 2012 সালে মুক্তি পায় এবং বক্স অফিসে আয় করেছিলেন প্রায় 2.5 মিলিয়নের বেশি আয় করেছিলেন। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।